প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদ মাধ্যমের। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার। ইরান চালাকি করার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে না বললেন জেডি ভ্যান্স। এদিকে হরমুজ পারাপার এবার নিজেদের মুদ্রায় টোল নিতে চায় ইরান। হরমুজ প্রণালীর উপর থেকে যুক্তরাষ্ট্রের $200 মিলিয়ন ড্রোন নিখোঁজ। অন্যদিকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রার। ইরান যুদ্ধে জ্বালানি খাতে চাপ অতিরিক্ত 36,000 কোটি টাকার ভর্তুকি প্রয়োজন বললেন অর্থমন্ত্রী। অন্যদিকে ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে $25 বিলিয়ন সহায়তা দিতে পারে বিশ্ব ব্যাংক। ব্যাটারি চালিত রিকশা গলার কাটা, দিনে গিলছে 800 মেগাওয়াট বিদ্যুৎ। আমানত সুরক্ষা বিল 2026 পাস, ব্যাংক বন্ধ হলেও গ্রাহকরা পাবেন আগের চেয়ে দ্বিগুণ টাকা। রোববার শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার। অন্যদিকে ইসরায়েলকে একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ বলল পাকিস্তান। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামাতের নাম বহাল রেখেই সংসদে জামুকা বিল পাস। আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্য ঘাটতি বেড়ে $3 বিলিয়ন। রাজধানীতে 4 শতাধিক চাঁদাবাজের তালিকা প্রায় প্রস্তুত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ব নির্ধারিত আলোচনা স্থগিত করেছে ইরান। চলতি সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের প্রতিনিধি দল তেহরান ত্যাগ করেনি। আব্বাস আসলানি জানান, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় ইরান। তিনি বলেন, ইরানি প্রতিনিধি দল এখনও তেহরান থেকে রওনা দেয়নি। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যতক্ষণ লেবাননে হামলা চলবে ততক্ষণ ইসলামাবাদে কোনো আলোচনা হবে না। অন্যদিকে অর্থোডক্স স্টার উপলক্ষে 32 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনও এই সিদ্ধান্ত মেনে চলবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিন জানিয়েছে, শনিবার মস্কো সময় বিকাল 4টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত চলবে, যা উভয় দেশের স্টার উদযাপনের সময়কে অন্তর্ভুক্ত করবে। রাশিয়া আশা করছে ইউক্রেনও একইভাবে এই বিরতি অনুসরণ করবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানিরা যদি চালাকি করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দিবে না। ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে একথা বলেন ভ্যান্স। তিনি সাংবাদিকদের বলেন, ইরানিরা যদি সৎভাবে আলোচনা করতে চায় তাহলে আমরা অবশ্যই খোলা মনে এগিয়ে যেতে প্রস্তুত। এটি এক বিষয়, কিন্তু যদি তারা আমাদের সঙ্গে কৌশল বা চালাকি করার চেষ্টা করে তাহলে আমরা তাতে সাড়া দেব না। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর আরোপিত ট্রানজিট ফি বা টোল এখন থেকে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল পরিশোধ করার একটি প্রস্তাব দিয়েছে দেশটির সংসদীয় কমিটি। শুক্রবার মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেলের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানানো গেছে। হরমুজ প্রণালীর উপর দিয়ে উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন নিখোঁজ হয়েছে। MQ-4C ট্রাইটন মডেলের এই ড্রোনটি উড্ডয়নের মাঝপথে জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, খবর এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় 3 ঘণ্টা নজরদারি মিশন সম্পন্ন করে ইতালির সিসিলিতে অবস্থিত নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল। অন্যদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছেও তা অতিক্রম করতে পারেনি। ইরান যুদ্ধের কারণে প্রায় 40 দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে বুধবার সকালে সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙর এলাকা ত্যাগ করে জাহাজটি।
তবে বৃহস্পতিবার রাতে প্রণালীর কাছে পৌঁছে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতেও অতিরিক্ত 36,000 কোটি টাকার ভর্তুকি চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ছুটির দিনে অনুষ্ঠিত একটি বিশেষ সংসদ অধিবেশনে একথা জানান আমির খসরু। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মাথায় শুরু হওয়া এই সংঘাত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল ও বাণিজ্যে নতুন অনিশ্চয়তার সৃষ্টি করেছে। অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে 20 থেকে 25 বিলিয়ন ডলারের সহায়তা দিতে পারে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন, সংস্থার সংকট প্রস্তুতি ও মোকাবেলা টুলকিটের আওতায় এই অর্থ খুব দ্রুত সরবরাহ করা সম্ভব। এ প্রক্রিয়ায় কোনো দেশে অনুমোদিত প্রকল্পের অব্যয়িত অর্থের 10% পর্যন্ত জরুরি সংকট ব্যবস্থাপনার কাজে স্থানান্তরের সুযোগ রয়েছে। বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি এ সংঘাত দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে বিশ্ব ব্যাংক সহযোগিতার জন্য আরও 50 থেকে 60 বিলিয়ন ডলারের সক্ষমতা বাড়াতে পারে কিনা তা খতিয়ে দেখছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি বেসরকারি অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। পাশাপাশি কৃচ্ছ সাধন ও ব্যয় সংকোচনমূলক একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক এই সংকটেও দেশে বিদ্যুতের অপচয় হচ্ছে দেদারসে। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। অথচ দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 5% চলে যাচ্ছে এসব অবৈধ অটোরিকশার ব্যাটারির চার্জে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি তথ্য বলেছে, প্রতিদিন জাতীয় গ্রিড থেকে অন্তত 750 থেকে 800 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে শুধুমাত্র ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতেই। এইসব চার্জিং স্টেশনের বৈদ্যুতিক লাইনের বেশিরভাগই নেওয়া অবৈধ উপায়ে। এতে বছরে প্রায় 4,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদী আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে আমানত সুরক্ষা বিল 2026 পাশ হয়েছে। ব্যাংক আমানত বীমা আইন 2000 রহিত করে আর্থিক খাতে আস্থা বৃদ্ধি এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় সময়োপযোগী ও আরও শক্তিশালী আইন প্রণয়নের লক্ষ্যে এই বিল আনা হয়। বিলে আমানত বীমার সীমা দ্বিগুণ করা হয়েছে। প্রতি আমানতকারীর জন্য 1 লাখ টাকা পর্যন্ত সুরক্ষা বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ এই আইনের আওতায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমানতকারীরা সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার থেকে আবার শুরু হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর দেশ জুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা আসার পর আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে শুক্রবার তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, খাজা আসিফ ইসরায়েলকে শয়তান এবং মানবতার অভিশাপ বলে অভিহিত করার পর দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইসলামাবাদে যখন একটি শান্তি আলোচনার প্রস্তুতি চলছে, তখন পাকিস্তানের একজন শীর্ষ মন্ত্রীর এমন আক্রমণাত্মক অবস্থানকে ইসরায়েল তাদের রাষ্ট্র ধ্বংসের উস্কানি হিসেবে বর্ণনা করেছে। মূলত গত বুধবার লিবাননে ইসরায়েলি হামলায় 256 জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে খাজা আসিফ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, যখন ইসলামাবাদের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে তখনও ইসরায়েল লিবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করে চলেছে। তিনি তার পোস্টে লিখেছেন, ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। এতে জামাতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বক্তব্য তুললেও তবে তাদের জোট সঙ্গী এনসিপি পক্ষ থেকে এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্টসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত এক বছরে দেশে বাণিজ্যিক ঘাটতি বেড়েছে $3 বিলিয়ন বেশি। মূলত আমদানি বৃদ্ধি ও রপ্তানি আয় কমে যাওয়ার কারণে এই ঘাটতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা যায় চলতি অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারি সময়কালে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে $3.20 বিলিয়ন। রাজধানীতে চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ইতিমধ্যে ঢাকার 50টি থানা এলাকায় শীর্ষ 4 শতাধিক চাঁদাবাজের একটি তালিকা প্রায় প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, চলতি সংসদ অধিবেশন শেষ হলেই এই তালিকা অনুযায়ী শুরু হবে সাঁড়াশি অভিযান। এজন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি এই তালিকা রাজধানীর অপরাধ জগতের একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। বিশেষ করে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় চাঁদাবাজদের আধিপত্য সবচেয়ে বেশি বলে জানা গেছে। এছাড়া মোহাম্মদপুর, কাফরুল, মিরপুর ও পল্লবী এলাকাকে চাঁদাবাজির হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় 44 জন, সূত্রাপুরে 37 জন এবং মুগদা থানায় সবচেয়ে কম মাত্র 6 জন চাঁদাবাজের নাম তালিকাভুক্ত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এবারে তালিকাটি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি নির্ভুল ও তথ্য সমৃদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সিআইডি, ডিবি, এসপি ও আইএডি যৌথভাবে এই তথ্য সংগ্রহ করেছে। এদিকে ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, তালিকা চূড়ান্ত করার কাজ এখনো চলমান রয়েছে এবং খুব শিগগিরই অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinesসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.